আসসালামু আলাইকুম। সকল বাংলাদেশি ভাই বোনকে আমার অনেক অনেক শুভেচ্ছা। যারা কষ্ট করে আমার গত ভিডিওটা দেখেছেন এবং আমার কথা শুনেছেন তাদেরকে আরও অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওটা আসলে করা উদ্দেশ্য হলো এই জন্য যে গত ভিডিওতে লাস্ট ভিডিও যেটা আমি জাতীয় নির্বাচন নিয়ে করেছি, তো এইটার উপর অনেকেই বেশ কিছু প্রশ্ন করেছেন। তাতে বোঝা যাচ্ছে যে তারা নির্বাচন নিয়ে চিন্তা করেন এবং কিভাবে এটা ফাংশন করে এটা তারা জানতে চাচ্ছেন। তো এটা খুবই পজিটিভ একটা জিনিস যে সবাই নির্বাচন নিয়ে চিন্তিত। তো আর বাংলাদেশের জাতীয় নির্বাচন এমন একটা জিনিস, বা যে কোনো দেশের জন্যই নির্বাচন, ন্যাশনাল ইলেকশন একটা দেশের ভাগ্য এবং দেশের জনগণের ভাগ্য পরিবর্তন করে। কারণ যারা রুলিং পার্টি তাদের যে কোনো একটা ডিসিশনের জন্য সারা দেশের মানুষের সবার ভাগ্য নির্ভর করে। তো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তো বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে আমি খুব সিম্পলি খুব অল্প ইস্যুতে কথা বলেছিলাম আমার প্রথম জাতীয় নির্বাচনের ভিডিওতে। তো সেখান থেকে বেশ কিছু কোয়েশ্চেন এসেছে যাতে যাতে তারা যারা কোয়েশ্চেনগুলো করেছেন যাতে তারা রাইট আনসার পায়, সেজন্য আমি চেষ্টা করব আজকের ভিডিওতে এটার কিছু বিশ্লেষণ দেওয়ার জন্য। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আলোচনাগুলো শুরু করি। সুইডেনে কিভাবে নির্বাচন সম্পন্ন হয় এবং সিলেকশন প্রসেস এবং পুরা প্রসেসটা, এটা আসলে একটা মোটামুটি খুব জটিল না, তবে খুব ক্যালকুলেটিভ। মানে সুইডিশরা চিন্তা করে কোনোভাবেই যেন কেউ তার অধিকার থেকে বঞ্চিত না হয়। তার মানে হলো মানে গণতন্ত্রের সম অধিকার এবং মানে জনগণের সংখ্যা অনুযায়ী অধিকার ভোগ করা। যে মনে করেন এক জায়গায় 10 জন লোক আছে, আর এক জায়গায় 5 জন লোক আছে, তাহলে 10 জন লোকের জন্য যতটুকু দরকার 5 জন লোকের জন্য সেই অনুপাতে এটাকে ভাগ করে দেয়া, এরকম বিষয়টা আর কি। তো এর একটা বাস্তব উদাহরণ হলো, আমি সুইডিশ যে নির্বাচন সিস্টেম, এটাকে আমি একটা ওভারভিউ বলতে পারি। সেটা হলো সুইডেনে টোটাল 349 সিটস আছে, আসন। তার মানে হলো এই 349 জন লোক যারা পার্লামেন্টে মতামত দেবে, পার্লামেন্ট মেম্বার। তো এইখানে এটা এখানে নির্বাচন করে এভাবে দেখা যায় যে ভোট শেষে সারা দেশে যদি 1 কোটি লোক ভোট দিয়ে থাকে, টোটাল ভোট, এবং তার মধ্যে যদি 10 লাখ লোক একটা দল এ, মনে করেন দল এ 10 লাখ ভোট পেয়েছে, তার মানে হলো তারা 349 সিটের 10% সিট তারা পাবে। এইভাবে এখানে বন্টন হয়। যাই হোক, এখানে আরও যে প্রসেসটা আছে সেটা আলোচনা করে হয়তো সময় লাগবে এবং অনেক ডিসকাশনের ব্যাপার, সেটা আমাদের জন্য হয়তো অতটা ইম্পর্টেন্ট না। কিন্তু আমরা আমাদের অবকাঠামোকে কাজে লাগিয়ে যেটা আমাদের আছে এবং সেটাকে বেশি রদবদল না করে সবচেয়ে কম সময়ে এবং সবচেয়ে অল্প খরচে যেটা করতে পারি, সেটা আমরা এখন আলোচনা করতে পারি। কারণ আমাদের জাতীয় নির্বাচন খুবই সামনে এবং এটার জন্য 100 বছর অপেক্ষা করতে হবে না। অনেকে মন্তব্য করেছেন যে বাংলাদেশে এরকম প্রসেস হইতে এবং বাংলাদেশের এরকম সিস্টেম করতে 100 বছর লাগতে পারে, 100 বছরে হবে না। তো না, বিষয়টা এরকম না। বিষয়টা আসলে ডিসিশন, মানে প্ল্যান অনুযায়ী যদি ডিসিশন নেওয়া যায় তাহলে যে কোনো কাজই অনেক সফলভাবে এবং অল্প সময়ে করা সম্ভব। তো নির্বাচনের জন্য, আমাদের বাংলাদেশের নির্বাচনের জন্য সবচেয়ে ইজিলি যেটা করা সম্ভব সেটা হলো, যেটা আমি আলোচনা করেছি, যে একটা সিটে একটা দলের একাধিক প্রার্থী যদি থাকে। কারণ হলো, আচ্ছা আমি আগে বলি যে কিভাবে এটা কাজ। অনেকে প্রশ্ন করেছেন, কমেন্টের মধ্যে লিখেছেন যে কিভাবে এটা কাজ হবে।
বিষয়টা সিম্পল। প্রত্যেকটা দলের, অনেকে জিজ্ঞেস করেছেন যে ব্যালট এতগুলা প্রার্থী হলে এতগুলা ব্যালট পেপার হবে, এটা কিভাবে হবে, যাই হোক অনেক ধরনের প্রশ্ন করেছেন। তো বিষয়টা খুবই সিম্পল। এখন যেভাবে নির্বাচন হচ্ছে ঠিক এভাবে নির্বাচন হবে। এক একটা দলের এক একটা মার্কা থাকবে এবং ওই মার্কা অনুযায়ী ব্যালট পেপার থাকবে। তো তার মানে হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যাই আমি সবার নাম বললাম না, তো এদের যার যার প্রতীক অনুযায়ী তার তার ব্যালট পেপার থাকবে। পার্থক্য হচ্ছে যে প্রত্যেকটা ব্যালট পেপারে তার দলের একাধিক লোকের নাম থাকবে এবং এটা তারা তাদের পপুলারিটি অনুযায়ী অথবা তারা ডিসাইড করবে কিভাবে তারা এই সিরিয়ালটা দিবে, 1 নম্বরে কার নাম দিবে, 2 নম্বরে কার নাম দিবে, কয়জন দিবে, এটা তাদের ব্যাপার। এটা 1 থেকে 10 জন হইতে পারে, মিনিমাম 2 জন, ম্যাক্সিমাম 10 জন, এরকম হতে পারে, সেটা ডিসিশনের ব্যাপার। তো একাধিক প্রার্থী দিলে সুবিধা হলো যে মানুষ সঠিক প্রার্থীকে নির্বাচন করতে পারবে। তো ব্যালট পেপার যেহেতু একটা হবে পার দল, সেহেতু প্রবলেম হওয়ার কথা না। কারণ একটা সিটে যদি 100 ভোটার থাকে অথবা 100 লোক ভোট দেয়, তো তার মধ্যে যদি 40 জন লোক একটা দলকে একটা ব্যালটে ভোট দেয়, তার মানে আওয়ামী লীগকে 40 জন লোক ভোট দিল, আবার 30 জন লোক দিল বিএনপিকে। তো তার মানে হলো যে ওই এলাকায় টোটাল, তার মানে 30টা ব্যালট পেপার বিএনপির জন্য, বিএনপির যে ব্যালট পেপার সেটা 30 পিস। তো 30 পিসের মধ্যে যে লোকের নাম সবচেয়ে বেশিবার টিক হবে, সিলেক্টেড হবে, সেই লোক বিএনপি থেকে নির্বাচিত হবে। এখন এটা দল অনুযায়ী, তার মানে হলো একটা সিটে প্রথমে হলো ব্যালট পেপার অনুযায়ী, দল অনুযায়ী কোন দল এই সিটে সবচেয়ে বেশি ভোট পেল, তারপর ওই দল থেকে কে আসবে এইটা নির্বাচন করার জন্য আসলে একাধিক প্রার্থীগুলো দেয়া, ব্যবস্থা করা। তার মানে হলো সবই সেম। আপনার আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সবাই আপনার যার যার ব্যালটে নির্বাচন করবে, যার যার মার্কা নির্বাচন করবে, তারা তাদের ব্যালটে শুধু একাধিক প্রার্থীর নাম দেবে। তাহলে সুবিধা হবে কি, যে আমরা হয়তো একটা নির্দিষ্ট সিটে এখন যিনি একজন নির্বাচন করছে, হয়তো ওনাকে আমরা পছন্দ করি না বা অনেকেই করে না। তো সেই ক্ষেত্রে একটা দল থেকে যদি 5 জন নির্বাচন করে, তাহলে ওই এলাকায় যদি যে ভোটার আছে তার মধ্যে মনে করেন 100 লোক, একটা এলাকায় 100 লোক আওয়ামী লীগকে ভোট দিবে, মানে আওয়ামী লীগের ভোটার আছে 100। তো 100 লোকই কিন্তু আওয়ামী লীগের ব্যালট পেপার নিয়ে, প্রার্থী যে কজনই হোক, সেটা 100 লোকই আওয়ামী লীগের ব্যালটে ভোট দিল। সে দল কোনো লোক সিলেক্ট করুক আর না করুক, সে কিন্তু ব্যালট পেপার সিলেক্ট করছে ঠিকই। সো আওয়ামী লীগ 100 ভোট ঠিকই পাচ্ছে, এখানে কোনো ভাগাভাগি হচ্ছে না। তো তার ব্যালট পেপারের মধ্যে, একটা ব্যালট পেপারের মধ্যেই একাধিক নাম থাকবে লিস্টে, 1 2 3 4 5 6 এরকম লিস্টে থাকলে ওইখান থেকে মানুষ হয়তো যদি কেউ ইচ্ছা করে তাহলে সিলেক্ট করে দিতে পারে যে আমি আওয়ামী লীগের পক্ষ থেকে অমুক লোককে চাই। তখন আওয়ামী লীগ করবে কি, এই আসনে যে লোক তার সবচেয়ে বেশি ভোট পেয়েছে তার ওই ব্যালট পেপারে, সে ওইখান থেকে সে মেম্বার পার্লামেন্টে যাবে, সে পার্লামেন্ট মেম্বার হবে। এটাই জাস্ট ভেরি সিম্পল। আর কোনো অবকাঠামো চেঞ্জ করার দরকার নাই, আর কোনো সিস্টেম চেঞ্জ করার দরকার নাই। তবে হ্যাঁ, এটা 3টা নির্বাচন যদি একসাথে হয়, বাংলাদেশে অনেক খরচ বেঁচে যাবে। এটা মানুষ, আমার মাথায় ধরে না যে কেন এই শত শত কোটি টাকা সরকার অযথা খরচ করে, মানে নিজে ইচ্ছা করে এত, মানে বাংলাদেশ একটা অনুন্নত দেশ, এখানে একটা পয়সা লস করা মানে হলো অনেক পিছিয়ে যাওয়া। তো এনিওয়ে, এটা ছিল আমার, মানে আমি কোনো প্রস্তুতি নিয়ে আজকে বসিনি, তো রাফলি আমি মন্তব্যগুলো করলাম, বা ইলেকশন নিয়ে যে কোয়েশ্চেনগুলো ছিল, কনফিউশনগুলো ছিল, এটা সবচেয়ে কম সময়ে আমার মনে হয় সমাধান করা যায় এইভাবে। আচ্ছা, এবার আসি আমার জাতীয় নির্বাচনের যে প্রথম ভিডিও, সেটাতে বিভিন্ন ধরনের কমেন্টস আমি পেয়েছি। তো এখানে অনেকেই, আমি খুবই গর্বিত, আমি খুবই খুশি, এবং আমি খুবই সবার জন্য আমি দোয়া করি। বাংলাদেশের এবং বাঙালি যারা আছেন, বাংলাদেশের যারা আছেন, সবাইকে আমার শুভেচ্ছা আবারও। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই। সবাই 99.999 লোক
আমার এই বক্তব্য এবং আমার এই মন্তব্য অথবা আমার এই ডিসকাশন বা আমার এই পরামর্শ খুবই পজিটিভলি নিয়েছেন। সবাই বলেছেন যে এটা সময়োপযোগী, অসাধারণ। আমি 100% আপনার সাথে একমত। আসলে আমার সাথে একমত হতে হবে সেটা বড় কথা না, কিন্তু সবাই খুব সুন্দর উপস্থাপনা, সহজ সরল উপস্থাপনা, এরকম। অনেকে আবার দুঃখ করেছেন যে এটা বাংলাদেশ, আপনি কি ভুলে গেছেন এটা বাংলাদেশ। অনেকে বলেছেন আফসোস আপনি বাংলাদেশ চিনলেন না। আমি বাংলাদেশ চিনি, আপনাদের অনেক ধন্যবাদ। আমি খুবই গর্বিত যে আপনাদের মতো লোক বাংলাদেশকে এত ফিল করে এবং আপনারা আবেগ দিয়ে বাংলাদেশকে এবং বাংলাদেশের পরিস্থিতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ চেঞ্জ করে দিতে চান বা উন্নতি করতে চান। এটা খুবই আমার কাছে ভালো লেগেছে। আরেকজন মন্তব্য করেছেন যে বিষয়টা এত সহজ না, যে দেশে 100 টাকায় মানুষের বিবেক বিক্রি হয়। এটা খুবই দুঃখজনক, আসলেও খুবই খুবই দুঃখজনক। অনেকে অনেক ধন্যবাদ দিয়েছেন। বাংলাদেশে অনেক সৎ মানুষের অভাব, কার্যকর হতে 100 বছর সময় লাগবে, এরকম মন্তব্য অনেকে করেছেন। দল একটা একাধিক প্রার্থী কিভাবে হবে, এটা আমি অলরেডি বর্ণনা করেছি। তারপর এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে মন্তব্য যেটা আমি করব, আমার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু কিন্তু বাংলাদেশের কিছু কিছু মানুষ আছে যারা আসলে স্পেশালি পুরস্কার পাওয়ার যোগ্য এবং তাদের বাবা মা আরও বড় পুরস্কার পাওয়ার যোগ্য। কারণ নিশ্চয়ই সন্তানকে তার বাবা মা শিক্ষা দেয়। তো আমরা যাই করি, আমাদের সুনাম দুর্নাম কিছু না কিছু হলেও বাবা মায়ের উপর বর্তায়। তো একজন লোক আমাকে মন্তব্য করেছেন, মিস্টার দুলাল ফৌজদার। তিনি কি লিখেছেন আমি আসলে বুঝি নাই। সে বাংলায় লিখেছেন না কোন ভাষায় লিখেছেন। সে লিখেছেন তুই গাঁড়ের বিচি না খাইলে খা। তা আমি আসলে দুঃখিত, আমি বুঝতে পারিনি যে সে কি লিখেছেন, কোন ভাষায় লিখেছেন। তবে দয়া করে দুলাল ফৌজদার সাহেব, আপনি আমাকে আরেকটু সহজভাবে বাংলায় বিস্তারিত লিখলে আমি হয়তো আপনাকে এটা রিপ্লাই দিতে পারবো। মিস্টার নূরে আহলাম খোকন, আপনি বলেছেন যে তারেক জিয়ার দালাল। তো এখানে আমার ব্যাপারটা খুবই মজা লেগেছে। কারণ হলো যে তারেক জিয়া এখন বর্তমানে আমার জানা মতে লন্ডনে নির্বাসিত আছেন। তো সে তার দালাল হওয়ার তো আমার প্রশ্নই ওঠে না। আমি দালাল হইলে হয়তো সরকারি দলের কারোর দালাল হতে পারি, তাতে হয়তো আমার কাজে আসবে। অথবা বেসিক্যালি আমি আসলে জনগণের দালাল বলতে পারেন। কারণ আমি জনগণের জন্য, বাংলাদেশের জনগণ যাতে একটা ভালো নির্বাচন পায় এবং ভালো প্রতিনিধি পায়, জনপ্রতিনিধি পায় এবং সিলেক্ট করতে পারে, সেটাই আমার একমাত্র উদ্দেশ্য। কারণ এই ধরনের, আপনি বুঝতে পারতেছেন যে মিস্টার নূরে আলম খোকন এবং মিস্টার দুলাল ফৌজদার, আপনাদের মন্তব্য থেকেই এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশের দেশপ্রেমিক এবং বাংলাদেশের ভালো চায় বা ভালো একটা বিষয়ে পজিটিভ মন্তব্য, পজিটিভ ডিসকাশন করলে তারপরেও তার এরকম বিভিন্ন ধরনের মন্তব্য সহ্য করতে হবে এবং তারপরেও তার এরকম তীর সহ্য করতে হবে। তো আপনি জেনে রাখেন যে আমি এই তীর সহ্য করার ক্ষমতা নিয়েই এই জায়গায় আমি এসেছি এবং এই ভিডিওগুলো করছি। তো যাই হোক, আমি আরেকটা জিনিস বলতে চাই যে আমার উদ্দেশ্য এটা না যে নির্বাচন সঠিক কি বেঠিক বা নির্বাচন সুষ্ঠু কি সুষ্ঠু না, এটা আসলে আমার উদ্দেশ্য না, বা এটা আমি কিন্তু বোঝাতে চাইনি। আমি বোঝাতে চেয়েছি যে একটা নির্বাচনের প্রসেস এমন হওয়া উচিত যাতে আমরা বাংলাদেশিরা একটা ভালো লোককে নির্বাচিত করতে পারি। তো একটা নির্বাচন সুষ্ঠু কিনা সেটা আসলে জাস্টিফাই করা নট ইজি। সেটা জাস্টিফাই যদি করতে চায় কেউ, তাহলে এই একটা মাঠে সারা বাংলাদেশে বা সারা একটা সিটে যতগুলা ভোটার আছে সবাইকে ডাকতে হবে এবং সামনে সামনে হাত ওঠায় গুনতে হবে যে কয়জন আওয়ামী লীগের হাত ওঠান, কয়জন বিএনপির হাত ওঠান। তো এটা তো সম্ভব না। তো যেহেতু এটা সম্ভব না, আবার যদি ইলেকট্রনিক ভোটও কেউ নেয়, যেটা আপাতত নিরপেক্ষ এবং নিরপেক্ষ হওয়া সম্ভব, খুবই সম্ভব,
কিন্তু সেটাও আপনার কনফিউশন থাকে, কারণ সেটার সার্ভার বলেন, সার্ভার কাদের সাথে থাকে, কারা নিয়ন্ত্রণ করে, সেটার টেকনিক্যাল বিষয়গুলো কারা নিয়ন্ত্রণ করে, তারপর সেটা কোনো হ্যাকড হলো কিনা। তো সেগুলো তাহলে আমাকে আইটি এক্সপার্ট হতে হবে, এবং এই বিষয়ে এই পুরা ভোটের যে ভোট বা ইলেকট্রনিক ভোটের যে সরঞ্জাম, সার্ভার, ওয়েবসাইট, ডাটাবেজ, সব কিছু আমার নিয়ন্ত্রণ থাকতে হবে, এবং আমার নিজেকে এটা চেক করতে হবে যে কোথায় কি হলো কি হলো না। তো যেহেতু এগুলোর কোনো কিছুই সম্ভব না, সেহেতু একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে কি হয় নাই এটা বলা এবং জাস্টিফাই করা সো টাফ। হয়তো সম্ভব, কিন্তু সো টাফ। তো এজন্যই আসলে একটা নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে বা সুষ্ঠু হয়েছে কি হয় নাই সেটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য ছিল যে একটা নির্বাচনের মাধ্যমে এমন একটা নির্বাচন হওয়া উচিত যেখানে আমরা সহজে যোগ্য প্রার্থীকে সিলেক্ট করতে পারি। তো আমার মনে হয় যে একাধিক এই নির্বাচনী প্রসেসের মধ্যেই এটাই সম্ভব, এটা অন্তত এটা সম্ভব, মানে কিছু না কিছু হলেও এটা সম্ভব যে একটা দল থেকে যদি একাধিক ক্যান্ডিডেট থাকে, মিনিমাম লেটসে বাংলাদেশ যেহেতু জনবহুল দেশ, সেখানে আমি সুইডেনে এখানে একটা ব্যালটে 20 জনের নামও দেখেছি। তো এখানে তো সুইডেনের লোক সংখ্যা মাত্র 1 কোটি, আর বাংলাদেশের লোক সংখ্যা প্রায় 20 কোটি বা 18 কোটি। এনিওয়ে, তো এখানে সুইডেনে আসলে এই মুহূর্তে ঠিক এক্স্যাক্ট কতজন লোক আছে সেটা এরা এখন সেকেন্ডে বলে দিতে পারে, এবং যেদিন 1 কোটি 1 জন লোক হয়েছে, জন্মগ্রহণ করেছে, সেদিনই কিন্তু এরা প্রকাশ করেছে আজকে আমাদের জনসংখ্যা 1 কোটি ছাড়িয়েছে। তো সেটা বাংলাদেশে তো অ্যাবসার্ড, ইম্পসিবল, এখনো ইম্পসিবল, কিন্তু এটা সম্ভব। এখন এমন সিস্টেম আছে যেটা ভেরি ইজিলি সম্ভব, এবং বাংলাদেশেও সম্ভব। বাংলাদেশে এক্সিস্টিং অনেক সিস্টেম আছে, আমাদের অবকাঠামো খুবই উন্নত। বাংলাদেশে ফর এক্সাম্পল শিশু জন্মের সাথে সাথে যে রেজিস্ট্রেশনের প্রসেসটা, এটা বাংলাদেশে এখনকার অবকাঠামো উপর ভিত্তি করেই সম্ভব। বাংলাদেশে পরিবার পরিকল্পনা নার্স আছে, প্রত্যেকটা গ্রামে জন্য সিলেক্ট করা আছে। বাংলাদেশে পরিবারের পরিকল্পনার জন্য আরও অনেক লোকজন নিয়োজিত আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লোক আছে, উপজেলা স্বাস্থ্য অফিসারের আন্ডারে লোক আছে, তারপর সরকারি হাসপাতালে নার্স আছে, ডাক্তার আছেন, তারপর এবং আরও যারা আছেন। এটা সম্ভব যে একটা উপজেলায় বা একটা ইউনিয়নে প্রতিদিন যে শিশুগুলো জন্মগ্রহণ করছে, সেটা বর্তমান অবকাঠামো দিয়েই, বর্তমান খরচ করেই, এক্সট্রা 1 পয়সা খরচ না করেই এটা মেনটেন করা সম্ভব। আর এটা যদি মেনটেন করা হয় 100 তাহলে আমরা সেকেন্ডের মধ্যে বলতে পারবো এই মুহূর্তে কয়জন ভোটার আছে, কয়জন ভোটার নাই, এবং ঠিক এক্স্যাক্টলি কত কোটি, কত লক্ষ, কত শত, কত হাজার, কতজন লোক এই মুহূর্তে বাংলাদেশে আছেন, বেঁচে আছেন। তো এটা সম্ভব। তো এনিওয়ে, আমি সবাইকে আবারও অনেক ধন্যবাদ দেব। আমি খুবই দুঃখিত আপনাদের কোনোভাবে যদি কোনো রকম দুঃখ দিয়ে থাকি এবং আঘাত করে থাকি, এবং আপনাদের মতামতকে আমি যদি কোনোভাবে আঘাত করে থাকি বা প্রভাবিত করে থাকি, আমাকে ক্ষমা করবেন। আমি চেষ্টা করব আপনাদের সামনে আবার আসার জন্য। সবাইকে ধন্যবাদ। তবে মন্তব্য দিতে ভুলবেন না, আরও অনেক মন্তব্য দিবেন, এটা আমি চাই। আমি মন্তব্যের উত্তর দিতে খুব ভালোবাসি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।